নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা চলেছি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার দক্ষিণ প্রান্তে অবস্থিত এক বিস্তৃত ইতিহাসের সাক্ষী সোনারুদ্দি রাজবাড়িতে। একসময় যাকে বলা হতো বাংলার দ্বিতীয় বৃন্দাবন। সেখানে ছিল বিশাল রাজপ্রাসাদ, মুঘল শৈলীর মন্দির, শতাধিক কক্ষ, 84টি কুঞ্জ এবং রহস্য ঘেরা এক দিঘি, যার মাছ ধরতে গিয়ে নাকি মৃত্যু পর্যন্ত হয়েছে। কি সেই ইতিহাস? কে ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা? কেন আজ ধ্বংসস্তূপে পরিণত হলো বাংলার এই গৌরব? চলুন চলতে চলতে ইতিহাসের পাতায় একটু ফিরে যাওয়া যাক। ভারতের ইতিহাসে মধ্যযুগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সে যুগের ফসল ভক্তি আন্দোলন। তুকারাম, রামদাস, মীরাবাই, কবির যে ভক্তি আন্দোলনের জন্ম দিয়েছিলেন, তার একমাত্র উপাদান ছিল ঈশ্বরের প্রতি ভক্তি ও আনুগত্য। আমরা দেখেছি তখন বৃন্দাবন চন্দ্র, দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ, অযোধ্যার দুলার রামচন্দ্রকে নিয়ে যে ভক্তির স্রোত প্লাবিত হয়েছিল, তার ঢেউ এসে লেগেছিল বাঙালির ঘর গেরস্থালিতে। বেশ কিছু পরিবার তাদের প্রবাস জীবন সাঙ্গ করে বৃন্দাবনের সুধা বুক ভরে নিয়ে এসেছিলেন বাংলায়। আজ আমরা সেই রকমই এক রাজ পরিবারের কাহিনী শোনাব। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি সোনারুদ্দি রাজবাড়িতে। এখন প্রশ্ন হলো, এই গ্রামের নাম সোনারুদ্দি হলো কেন? দেখা যাক এই বিষয়ে ইতিহাস কি বলছে। আজ থেকে প্রায় 850 বছর আগে তৎকালীন সেন বংশের রাজা লক্ষণ সেন এক ব্রাহ্মণকে বল্লিহিটা নামে এক গ্রাম দান করেছিলেন, যাকে বর্তমানে বালুটিয়া বলা হয়। এই দানপত্র নৈহাটি নামে এক গ্রাম থেকে উদ্ধার করা হয়। এই গ্রামের এলাকার বর্ণনার মাধ্যমে এই সোনারুদ্দি গ্রামের উল্লেখ পাওয়া যায়। বালুটিয়া গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সোনারুদ্দি গ্রাম। সোনারুদ্দি গ্রামের প্রাচীন নাম ছিল স্বর্ণদণ্ডী। প্রাচীন বঙ্গদেশে দণ্ডী ছিল বণিক ও কায়স্থদের উপাধি। দণ্ডী উপাধিধারী বণিকরা এই এলাকায় বাস করত ও তারা এক একটি গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। তামা, লোহা, সোনার বণিকরা নিজ নিজ উপাধি অনুসারে 3টি গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। স্বর্ণ বণিকরা এইভাবে সোনারুদ্দি গ্রামের প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। এই এলাকায় তাঁতিদের বাসও খুব বেশি এবং তাঁত বস্ত্রজাত কাপড়ের সুনামও খুব প্রাচীন। কথিত আছে এই এলাকাটিকে বনওয়ারিবাদও বলা হয়ে থাকে। তার কারণ এখানকার রাজাদের গৃহবিগ্রহ বনওয়ারি দেবের নাম থেকেই এসেছে। বনওয়ারিবাদ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ দালাল। তারা ছিলেন তাঁতি। এই এলাকায় এখনও তন্তুবাই বা তাঁতিদের বাস খুব বেশি। তবে চৈতন্য পরবর্তী যুগে এই গ্রাম এর তাঁতিরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে যান। প্রায় 300 বছরের আগের ইতিহাস। বনওয়ারিবাদ রাজপরিবারের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ দালাল জন্মগ্রহণ করেন 1752 সালে। এই অঞ্চলে তাঁতিদের বসবাস বেশি ছিল। নিত্যানন্দ দালালের পিতা জগমোহন দালাল নিজে বুনন কার্য না করলেও সুতো ও বস্ত্র ব্যবসায়ে খুব নাম করেছিলেন। তিনি সুতির বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে দালাল রূপে কাজ করতেন, অর্থাৎ তিনি মূল উপাদানকারী তাঁতিদের মূলধন দিয়ে কাজ করাতেন এবং সেই বস্ত্র বাজারীকরণ প্রক্রিয়ার তিনি ছিলেন প্রধান স্তম্ভ। কিন্তু তার পুত্র নিত্যানন্দ কিন্তু পারিবারিক ব্যবসা সম্পর্কে একেবারেই উদাসীন ছিলেন। নিত্যানন্দের পড়াশোনার দিকে অদ্ভুত আকর্ষণ ছিল। তিনি ব্যবসার কিছু বুঝতেন না, পছন্দও করতেন না। সেদিকে কোনো আকর্ষণ ছিল না বলে পিতৃ ব্যবসার প্রতি উদাসীন ছিলেন। জগমোহন কিন্তু এই উদাসীনতাকে ভালো নজরে দেখতেন না। লেখাপড়ার প্রতি পুত্রের আগ্রহকে তিনি আমল দিতেন না। নিজের বুদ্ধি বলে যে পদমর্যাদা তিনি তৈরি করেছিলেন, পুত্র তার উত্তরসূরি হোক, সেটাই তিনি চাইতেন। একদিন 14 বছরের নিত্যানন্দকে তিনি ব্যবসার প্রতি উদাসীনতার জন্য বকুনি দিলেন। বকুনি খেয়ে নিত্যানন্দ সেদিন বুঝতে পারলেন এই পরিবারে থেকে তার পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
তিনি সুযোগ বুঝে একদিন বাড়ি থেকে পালিয়ে গেলেন এবং গৃহত্যাগ করে উপস্থিত হলেন বৃন্দাবনে। নিত্যানন্দ দালাল অল্প বয়সেই তিনি উর্দু, আরবি, ফার্সি ভাষায় পারদর্শিতা লাভ করেছিলেন। এরপর তিনি কর্মের সন্ধানে দিল্লিতে তদানীন্তন মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের দ্বারস্থ হন। অসাধারণ মেধা ও বিভিন্ন ভাষার পারদর্শিতার জন্য অচিরেই তিনি মুঘল সম্রাটের হৃদয় জয় করে নেন। তিনি নিত্যানন্দকে মীর মুন্সি পদে নিযুক্ত করেন। সেই সময় মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক ষড়যন্ত্র ও মারাঠা আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। বাদশাহ দ্বিতীয় শাহ আলম দিল্লি ত্যাগ করতে বাধ্য হন। পালিয়ে এসে আশ্রয় নেন বর্ধমান রাজের এলাকা কাটোয়াতে। এই সময় নিত্যানন্দ বাদশাহকে নানাভাবে সাহায্য করেন ও বাদশাহের কাছে মানুষ হয়ে ওঠেন। শাহ আলমের সুপারিশে তিনি সোনারুদ্দি এলাকায় জমিদারি লাভ করেন। কারো কারো মতে তিনি 7,000 মনসুবদার পদ লাভ করেছিলেন। বাদশাহ শাহ আলম তাকে মুঘল পরিবারের রীতি অনুসারে মহারাজ উপাধি দেন। এভাবে নিত্যানন্দ দালাল 1112 বঙ্গাব্দে বনোয়ারি রাজবংশের প্রতিষ্ঠা করেন। নিত্যানন্দ দালাল এর উপাধি সমূহ নতুন নাম হয় আজমদুল্লাহ আমিরুল মুলুক জগদিন্দ দানিশবন্দ নিত্যানন্দ দেব বাহাদুর। নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুদ্দি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন 1808 সালে। সেই সময় সোনারুদ্দি উদ্ধারণপুর ও আশেপাশের গ্রাম নিয়ে তার জমিদারির এলাকা ছিল প্রায় 4000 বিঘা। রাজশাহী, দিনাজপুর ও বীরভূমের ময়ূরেশ্বরের কাছে তার জমিদারি ছিল। সোনারুদ্দি এলাকায় উঁচু প্রাচীর দিয়ে ঘিরে 4টি বিশাল তোরণ ছিল, যদিও একটি ছাড়া অপরগুলির কোনো অস্তিত্ব আজ আর নেই। পরবর্তীকালে বিশাল এই সম্পত্তি ও জমিদারকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী প্রাসাদ, মন্দির ও কাছারি বাড়ি গড়ে ওঠে। এই রাজবাড়িতে ছিল একাধিক অট্টালিকা, নাচঘর, মন্দির ও বিশাল প্রবেশদ্বার। মূল রাজবাড়ি সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী বনোয়ারিলালের মন্দির নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন রাধাকৃষ্ণ ও অষ্টসখীর মূর্তি। বৃন্দাবনের অনুসরণে তিনি যুগল মূর্তি নাম দেন কিশোরী বনোয়ারিলাল। চারিদিকে বিশাল প্রাঙ্গণ, মাঝখানে নাট মন্দির, লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজানো ছিল। মূল প্রাসাদে 100-এরও বেশি ঘর ছিল। বায়ুকোণে দাসদাসীদের থাকার জন্য বাড়ি নির্মাণ করেছিলেন। বিশাল চত্বর, 3 দিকে ছিল দোতলা দালান। উত্তর দিকে বনোয়ারজির প্রকাণ্ড মন্দির। মন্দিরের পাশেই কিশোরী সায়ার পুকুর কেটে তার ঘাটে স্নান ও গোপেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরে বংশীধারী বনোয়ারজি শ্রী রাধিকার মূর্তি রয়েছে। মন্দিরের বাইরে দোতলা অংশটিতে মুঘল স্থাপত্যের প্রভাব এখনও দেখা যায়। বেলে পাথরের খিলান, জাফরিগুলি যেন দিল্লি ও আগ্রা স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। রাজবাড়ির বাইরে 12টি কুঞ্জ তিনি নির্মাণ করিয়েছিলেন। সেখানে রাস বা ঝুলন উৎসবের সময় কিশোরী বনোয়ারজি যাতে যেতে পারেন তার ব্যবস্থা তিনি করেছিলেন। উৎসবের সময় এই দেবমূর্তিগুলিকে নিয়ে যাওয়া হতো কুঞ্জগুলিতে। প্রত্যেক কুঞ্জতে একটি করে পুকুর ও সংলগ্ন মন্দির নির্মাণ করেছিলেন। বাগানে সুদৃশ্য ফুলের এবং সুস্বাদু ফলের বাগান ছিল। মূলত তিনি বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন। সুসজ্জিত এই চত্বরকে সকলে বনোয়ারিবাদ বলতো। রাজবাড়ি এবং রাজবংশের এখন আর সে অবস্থা নেই, সবই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় বৃন্দাবন এবং রাজবাড়ির পুকুরের মাছ দেখতে আজও এই রাজবাড়িতে ভিড় জমান বহু পর্যটক। মূল মন্দিরের স্থাপত্যের সামনেই রয়েছে একটি খোলা চত্বর, যার শেষ প্রান্তে রয়েছে গোপেশ্বর শিব মন্দির। মন্দিরের একবারে পাশেই রয়েছে একটি বড় পুকুর, যেখানে রয়েছে বড় বড় আকারের রুই, কাতলা, মৃগেল মাছ। এই পুকুর কিশোরী সাগর নামেই পরিচিত। তবে প্রথম থেকেই এই পুকুরে মাছ ধরা নিষিদ্ধ। বাঁধানো ঘাটের পাড় থেকে খাবার ছুঁড়ে দিলে বড় বড় মাছেদের দেখা পাওয়া যায়। জন্মাষ্টমী ও রাধাষ্টমী প্রভৃতি বৈষ্ণব পর্বের সময়ে মাছের পোনা জলে ছাড়া হয়। প্রথা আছে, খুব বড় মাছ মারা গেলে তাকে তুলে নিয়ে উধানপুরের গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। ছোট মাছগুলোকে পুকুরেই পুঁতে দেওয়া হয়। রাজবাড়ি ছাড়াও এখানকার মুখ্য আকর্ষণ এই পুকুর ঘাটের বৃহৎ আকারের মাছগুলি, যারা পর্যটকদের হাত থেকে বিস্কুট খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। গোটা গোটা মেরি বিস্কুট এক হাতে গিলে খায়, এরকম ধরনের মাছও কিন্তু এই পুকুরে আছে। আগে রাজবাড়ির সদস্যরা মাছের নাকি নথ পরিয়ে দিতেন। নথ পরা মাছ দেখতে সকলেই উপস্থিত হতো। একসময় নাকি এই সব মাছেদের নথ পরা অবস্থায় দেখতে পাওয়া গেছে। কথিত আছে এই পুকুরের মাছ চুরি করতে গিয়ে অনেকেই নাকি রক্তবমি করে মৃত্যুবরণ করেছেন।
কারুকার্য খচিত দোতলা মন্দিরের স্থাপত্য অসাধারণ। চারিদিকে দালান, মাঝে নাট মন্দির। এখনও নাট মন্দিরে কীর্তন গাওয়া হয়। মন্দিরের যেখানে বিগ্রহ রয়েছে তার ঠিক সামনে বারান্দা একটি বড় জলাধার রয়েছে। মন্দিরের ভেতরে এখনও পড়ে রয়েছে দুটি কামান। একসময় কামানগুলোর গুরুত্ব থাকলেও সেগুলি এখন বহু স্মৃতি নিয়ে বুক চেপে অবহেলায় পড়ে রয়েছে। এই রাজপরিবারের রাজা নিত্যানন্দ দেব বাহাদুর বাংলাতে দ্বিতীয় বৃন্দাবন গড়ে তোলার ইচ্ছায় এক কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা করেন। এই মূর্তির নাম দেন কিশোরী বনওয়ারিলালজি। মূর্তিটি রাধাসহ বনবিহারী কৃষ্ণের, কিন্তু রূপটি একটু ভিন্ন। কষ্টিপাথরের কৃষ্ণের সঙ্গে রয়েছেন অষ্টধাতুময় রাধা মূর্তি, কিন্তু কেবল রাধা নন, তার সঙ্গে কৃষ্ণের অষ্টসখীও পৃথক আসনে অধিষ্ঠিতা। মূল রাধাকৃষ্ণকে ঘিরে বিরাজ করছে আর সখীরা দূরত্বে রয়েছেন। এই অষ্টসখীরা হলেন ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। মূর্তিগুলির শিল্পমূল্য কিন্তু অনন্য। এছাড়াও কৃষ্ণ চৈতন্য ও পঞ্চপার্শ্বদে দারু মূর্তিও রয়েছে। তবে নির্মাণ ধারা দেখে অনুমান করা যায় এই দারু মূর্তির সংযোজন বনওয়ারিলালজির অনেক পরে হয়েছিল। এখানকার দুর্গাপুজো ও অন্যান্য সামাজিক উৎসব একসময় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজবাড়ির জৌলস কমতে থাকে। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সুপ্রাচীন এই স্থাপত্যটি ভগ্নদশায় পরিণত হয়েছে। নিত্যানন্দ দালাল 1821 সালে তিনি পরলোক গমন করলে তার বড় পুত্র যোগেন্দ্র বনওয়ারিলাল মহারাজা বাহাদুর উপাধি পান। নবাব নাজিমের সুপারিশে লর্ড উইলিয়াম বেন্টিং তাকে মহারাজা উপাধি দিয়েছিলেন। তিনি সেই সময় ইংরেজ কোম্পানিকে 3 লাখ টাকা এবং কলকাতা স্ট্যান্ড রোড নির্মাণের জন্য 50,000 টাকা দান করেছিলেন। তার মৃত্যুর পর ছোট ভাই যোগেন্দ্র বনওয়ারি গোবিন্দ লর্ড ক্যানিংয়ের কাছ থেকে মহারাজা উপাধি পান। তারপর থেকেই এই রাজবংশের পতন শুরু হয়। এই রাজবংশের শেষ রাজা বনওয়ারি প্রসন্ন, তার রানী কল্যাণী সাহেবা রাজপরিবারের একমাত্র জীবিত প্রদীপ ছিলেন। 2022 সালে তার মৃত্যু হয়। শোনা যায় বংশধর লোপ পাওয়ানোর জন্য এই বংশে কোনো সদ্যজাত শিশুকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। সেই থেকে এই বংশে পুত্র সন্তান জন্মগ্রহণ করেনি। আজও এই রাজবাড়ির 4 কন্যা বিদেশে থাকায় শতাব্দী প্রাচীন রাজমহল ভগ্নপ্রায়। দ্বিতীয় বৃন্দাবন গড়ে তোলার ইচ্ছায় যে দেবতাকে অধিষ্ঠিত করা হয়েছিল সেই দেবতা এখন বেতনভোগ ব্রাহ্মণের মাধ্যমে পূজিত হন। রাজপরিবারের সঙ্গে পরিবারের গৃহদেবতাও তার জৌলুস হারিয়েছেন ঠিকই, তবু নিত্যানন্দের যে সদিচ্ছা তা এখনও ইতিহাসের পাতায়, ভগ্ন প্রাসাদের আনাচে কানাচে, লোককথায়, প্রবাদে ও কিংবদন্তির মধ্যে জীবন্ত হয়ে ঘুরে ফেরে। আর এই সোনারুদ্দি রাজবাড়িতে আসা যাদের পরিকল্পনা আছে বা যারা আসতে চান তাদের জন্য এখানকার ঠিকানাটা এবং পথটা একটু বলে দিচ্ছি। রাজবাড়িটি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার দক্ষিণ প্রান্তে অবস্থিত। হাওড়া বা কলকাতা থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে কাটোয়া পৌঁছানো যায়। কাটোয়া স্টেশন থেকে বহরমপুর বা সালারগামী বাসে চেপে সোনারুদ্দি বাসস্ট্যান্ডে নেমে সহজেই রাজবাড়িতে পৌঁছানো সম্ভব। এছাড়া কাটোয়া আজিমগঞ্জ লাইনে সালার স্টেশনে নেমে 10 কিলোমিটার পশ্চিমে গেলেই চোখে পড়বে সোনারুদ্দি রাজবাড়ি চত্বর। এছাড়া আমি ডেসক্রিপশান বক্সে এই রাজবাড়ির যে গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার গন্তব্য থেকে নির্দিষ্ট পথ নির্বাচন করে নিতে পারবেন। এই ছিল সোনারুদ্দি রাজবাড়ির সংক্ষিপ্ত প্রতিবেদন। রাজবাড়ির ভগ্ন প্রাসাদের ইট, নিঃশব্দ তোরণ আর নিস্তব্ধ দিঘির জল আজও বহন করে চলেছে সোনারুদ্দি বনওয়ারিবাদ রাজবাড়ির গৌরবময় অতীত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবারও বাংলার ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে ফিরে আসব। নমস্কার।